আসসালামু আলাইকুম সাকাপ্তারে সব অনেক ভালো আছেন 15,999 টাকা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসা এই ফোনটি অর্থাৎ Vivo Y17s মোবাইলটিকে নিয়ে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এই ফোনটি আমরা রিভিউ করি। সো ফোনটি আসলে আমরা অনেকদিন ধরে ইউজ করতেছি, তো রিভিউ আনতে একটু লেট হয়ে গেল, বাট এতদিন ইউজ করার পর এই ফোনটার ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল এবং তার পাশাপাশি ফোনটা কি লং টাইম ইউজ করা যায় কিনা বা আদৌ কি কেনার মতো একটা ফোন কিনা, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 15 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Vivo Y17s মোবাইলটি অ্যাজ ইউজাল বক্সি শেপ অর্থাৎ ট্রেন্ডি যে ডিজাইনটা এই মুহূর্তে চলতেছে সেই শেপ এবং সেই ডিজাইন নিয়ে এসেছে। এবং সত্যি কথা বলতে রিয়ার প্যানেলে এক ধরনের গ্লিটারি ফিনিশিং রয়েছে, যেটা আপনি সানলাইটের নিচে ইউজ করতে গেলে এক ধরনের শাইনি ফিলটা পাবেন, হালকা পাতলা ম্যাট টেক্সচারের মতো। তবে রিয়ার প্যানেল এবং ডিসপ্লে কোথাও নেই কোনো ধরনের কোনো স্পেশাল গ্লাস প্রোটেকশন। তবে মোবাইলটিতে রয়েছিল IP54 এর সার্টিফিকেশন, অর্থাৎ টুকটাক ধুলাবালি অথবা ছিটাফোটা পানি লাগলেও এই ফোনটির কিছু হবে না। এবং সেই সাথে আমার কাছে থাকা এই ফোনটি কালার ভেরিয়েন্টের নাম হলো ফরেস্ট গ্রিন। এই মোবাইলটি কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে যেটার নাম হলো গ্লিটার পার্পল। এছাড়াও 6.56 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.09 মিলিমিটার এবং ওয়েট হলো 186 গ্রামস। ওভারঅল মোবাইলটি বেশ স্লিম, ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবলভাবে গ্রিপ করে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। এবং স্ক্যানারের পারফরমেন্সের কথা যদি বলি, ফিঙ্গার টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল, যেটা ওভারঅল আমার কাছে স্মুথলি লেগেছে। তার পাশাপাশি মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপর অংশ রয়েছিল সিম কার্ড, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এবং সেই সাথে মোবাইলটির নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোনের পোর্ট। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট আরও 27টি সেন্সরস রয়েছে। এই মোবাইলটি হলো 4G সাপোর্টেড। তার পাশাপাশি এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 ভার্সন, এবং সেই সাথে মোবাইলটিতে ইউআই হিসেবে রয়েছে ভিভোর লেটেস্ট FunTouchOS 13। সেই সাথে এই মোবাইলটিতে রয়েছে ভার্চুয়াল র্যাম হিসাবে আপ টু 6GB র্যাম ইউজ করার সুবিধা। এই ফোনটার মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপ এসব দেখা পাই না। সত্যি কথা বলতে ওপ্পো ভিভোর ফোনগুলো আসলে ইউআই নিয়ে খুব একটা কমপ্লেন থাকে না, সো এই ফোনটা তো আমরা কোনো ধরনের কোনো ইস্যুস পাইনি। টুকটাক কিছু এক্সট্রা অ্যাপস রয়েছে, সেগুলো চাইলে আপনারা ডিলিট করে দিতে পারেন, মানে ছোট ছোট গেমস আর কি। তাছাড়া আমরা অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করে সব করে একেবারে কমফোর্টেবলভাবে এই ফোন ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং ছাড়া। এবং আমার কাছে থাকা এই মোবাইলটার ডিসপ্লে সাইজ হলো 6.56 ইঞ্চি সাইজের, এবং এটা হলো IPS LCD প্যানেলের ডিসপ্লে, এবং এতে কোনো ধরনের কোনো হাই রিফ্রেশ রেট না থাকলেও ডিসপ্লে রেজুলেশন হলো 1612/720 পিক্সেল এবং ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 269 PPI। মোবাইলটি আমরা আউটডোরে সানলাইট কন্ডিশনে মোটামুটি বেশ কমফোর্টেবলভাবে ইউজ করেছি। একদম দুপুরবেলা যখন আমরা বাইরে ইউজ করেছি তখন কিছুটা প্রবলেম ফেস করেছি, বাট সেটা খুব বেশি বলবো না, ওভারঅল ঠিকঠাকই আছে। তার পাশাপাশি মোবাইলটিতে যখন আমরা আউটডোরে ছবি তুলেছি তখনও ডিসপ্লে থেকে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। এছাড়াও মোবাইলটির চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে চিনটা আমার কাছে প্রাইস হিসাবে একটু মোটা মনে হয়েছে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড বাইন L1s সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং আরেকটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। এবং এই রিয়ার প্যানেলে থেকে ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় নর্মাল ফটো মোডে ছবি তুলে আমাদের কাছে ওভারঅল বেশ ভালোই লেগেছে। প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই কালার প্রডিউস করতেছিল ছবি তোলার পর। ইনফ্যাক্ট আমরা এক্সট্রা স্যাচুরেশনেরও দেখা পাইনি, কোনো ধরনের কোনো কালার বুস্টও পাইনি। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI থাকার কারণে একটু ভালো ছবি ওঠে। সেই সাথে আমরা যদি মোবাইলটার পোর্ট্রেট মোড দিয়ে ছবি তুলে সেটার পারফরমেন্সের কথা বলি, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো, এজ ডিটেকশন অনেক বেশি ভালো না হলো ঠিকঠাক আছে, মানে কিছু কিছু জায়গায় মিস করে, স্পেশালি চুলের সাইডে একটু এজ ডিটেক্ট করতে প্রবলেম হয়। তাছাড়া এভরিথিং ইজ ফাইন, কালার টোনটা অনেক নাইস। এবং নাইট মোডের কথা বলতে গেলে ওভারঅল ঠিকঠাক আছে, আমি বলবো না যে অনেক ভালো, বাট প্রাইস হিসাবে যদি আমি ফোন হিসাবে যদি চিন্তা করি দেন ওকে লেভেলের আছে। তার পাশাপাশি এই ফোনটাতে আমরা ভিডিও শ্যুট করেছি হাইস্ট 1080p 30 fps এ ভিডিও শ্যুট করা যায়। ভিডিওর পারফরমেন্সের কথা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতোই আমরা পারফরমেন্স পেয়েছি, তবে কোনো ধরনের কোনো OS বা EIS না থাকার কারণে আমরা স্টেবল জনিত একটু প্রবলেম পেয়েছি।
অর্থাৎ দেখা গেল যে আমরা বেশ কমফোর্টেবলভাবে যদি একটু হেঁটে হেঁটে ভিডিও শ্যুট করি তখন খুব একটা ভালো লাগবে না এবং আপনাদেরও ভালো লাগার খুব একটা চান্স নেই। যাই হোক, এবং এই ফোনটাতে রয়েছে স্লো মোশনে ভিডিও শ্যুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শ্যুট করার সুবিধা। এবং এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা ছবি তুলে খুব একটা যে খারাপ লেগেছে আমি সেটা বলবো না। প্রপার ডে লাইট কন্ডিশনে আপনার ছবি তুলে অনেক মজা পাবেন, স্পেশালি পোর্ট্রেট মোটে এই ফোনটার ছবির পারফরমেন্স বেশি ভালো। কালার টোনটা ঠিক আছে, এজ ডিটেকশনও যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট রিয়ার প্যানেলের থেকে ফ্রন্ট প্যানেলের এজ ডিটেকশনটা আমাদের কাছে বেশি ভালো লেগেছে। অনেকটাই সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি উঠে ছবি তোলার পর, সো অনেকের কাছে এই ফোনটার সেলফি ক্যামেরার পারফরমেন্স ভালো লাগবে। সেই সাথে এই মোবাইলটিতে ক্যামেরা টু এপিআই এর সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে এই মোবাইলটিতে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। Vivo Y17s এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 15 ওয়াটের চার্জার। এবং এই ফোনটি আমরা 15 ওয়াটের চার্জার দিয়ে যখন চার্জ করেছি প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটার চার্জ ব্যাকআপ আমরা ওভারঅল একদিনের থেকে একটু বেশি বা 1.5 দিনের কাছাকাছি পেয়েছি, যখন আমরা হালকা পাতলা বা বেসিক ইউজ করেছি বা যখন আমরা এই ফোনটা একটু এক্সট্রিম ইউজ করছি, স্পেশালি যখন আমরা মোবাইলের ডাটা দিয়ে ভিডিও দেখেছি বা লং টাইম গেম প্লে করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা 5.5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং এই ফোনটাতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G52। সেই সাথে মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর এবং স্টোরেজ স্পিড টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা পাবজি গেমসটা এই ফোনে রান করেছি। আর সত্যি কথা বলতে মিডিয়াটেক হেলিও G85 ওয়ান অফ দ্য মোস্ট যেটাকে বলে রিকমেন্ডেবল প্রসেসর ছিল আজ থেকে 1 বছর আগে। যদি এই মুহূর্তে প্রসেসর নাই, তাই তার একটু পুরাতন প্রসেসর এই ফোনটা এনেছে, বাট গেমিং পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল আমরা আগের মতোই পেয়েছি। হালকা ল্যাগ করে যখন ফোনটা দিয়ে লং টাইম গেম প্লে করি, যখন একটু হিট হয়, ওই সময় যে প্রবলেমটা আমরা ফেস করেছি। তবে ফ্রি ফায়ার একদম কমফোর্টেবলভাবে খেলতে পেরেছি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ফুটবল গেমসটা খেলেছি, একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি। আর ফুটবল খেলতে আসলে অনেক বেশি গ্রাফিক্স সেটিং এর প্রয়োজন হয় তা না, মোটামুটি কম গ্রাফিক্সেও খেলা যায়, বাট আমরা এই ফোনটাতে ফুল গ্রাফিক্সে ফুটবল খেলেছি, মানে হাই গ্রাফিক্সে দিয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। সেই সাথে ফোনটাতে আমরা অ্যাশফান গেমসটা খেলেছি। ডিসপ্লে কালার কোয়ালিটি অনেক ভালো হবার কারণে আমরা অ্যাশফান খেলে অনেক মজা পেয়েছি। এবং এই ফোনটা যদি আমি প্রাইসের কথা বলতে চাই, বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্টে এসেছে, সেটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো eMMC 5.1 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশ মার্কেটে 15,990 টাকা। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার কি ভালো দিক অর্থাৎ বেস্ট সাইড রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রাইস হিসাবে এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটার যে ডিসপ্লেটা রয়েছে সেটা হলো HD+ রেজলিউশনের ডিসপ্লে। এটা ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে হওয়া উচিত ছিল। তার পাশাপাশি কোনো ধরনের কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই এবং যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা আসলে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। আমি মনে করি যেটা একটা পাঞ্চল সেলফি ক্যামেরা হওয়া উচিত ছিল, যেটা আসলেই মানে মেনে নেওয়ার মতো না এখনকার যুগে এই প্রাইস রেঞ্জে। কারণ অনেক কোম্পানি, অনেক নর্মাল কোম্পানিও এই প্রাইস রেঞ্জে কিন্তু এখন পাঞ্চল সেলফি ক্যামেরা প্রোভাইড করে এবং এই ফোনটার সাথে 15 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। আমি মনে করি মিনিমাম 18 ওয়াটের চার্জার দেওয়া উচিত অ্যাটলিস্ট যে কোনো ফোনের ক্ষেত্রে, যদি ফোনটার প্রাইস 15-16 হাজার টাকা হয়। এবং সেই সাথে এই ফোনটা যদি সব দিক বিবেচনা চিন্তা করি, ফোনটার প্রাইস আসলে 2 থেকে 3 হাজার টাকা কম হলে একদম পারফেক্ট ডিল হতো। এবং এই ফোনটা যদি আমি বেস্ট সাইডের কথা বলি, নাম্বার 1 যে বিষয়টা আমার খুবই ভালো লেগেছে সেটা হলো এই ফোনটাতে IP54 এর সার্টিফিকেশন রয়েছে। আপনি যখন ধুলাবালি ছিটে ফোটা পানি লাগবে তখন কিছু হবে না। মেইনলি এই জিনিসটা কাজে লাগে যখন আপনি রাফ ইউজ করবেন, দেখা গেলো অনেক বাইরে ঠাইরে যান, তখন এটা আপনার অনেক কাজে দিবে। কারণ বাইরে গেলে বৃষ্টি টিষ্টি পরে অনেক সময়, তখন হালকা পাতলা পানি লাগলে কিন্তু কিছু হবে না। তবে আমি একটা কথা ক্লিয়ার বলে রাখি, এটা কিন্তু আবার পানিতে ডুবিয়ে দেখতে পারবেন না, তখন কিন্তু আবার প্রবলেম হবে। তবে এই ফোনটার ডিসপ্লে ব্রাইটনেস অনেক যে বেশি ভালো আমি সেটা বলবো না, তবে ডিসপ্লে কালার কোয়ালিটি যথেষ্ট ভালো। দ্যাটস ওয়াই আমরা যখন গেমস টেমস খেলেছি কালার কোয়ালিটি অনেক ভালো পেয়েছি। মিডিয়া কনজিউম করেও কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে। আর এই ফোনটা মিডিয়াটেক হেলিও G85 হওয়ার পরেও ফোনটার কিন্তু চার্জ ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি এবং এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে অনেক ভালো গেমিং করা যায় আমি সেটা বলবো না, বাট 6GB র্যাম থাকার কারণে আর G85 প্রসেসর হওয়ার কারণে মোটামুটি স্টেবল গেমিং পারফরমেন্স করা যায় কম্পেয়ার টু লো গ্রাফিক সেটিংয়ে যদি আপনারা গেমস খেলে থাকেন তাহলে। সেই সাথে ফোনটার ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে বেশি ভালো লেগেছে এই ফোনের সবচাইতে। সেটা রিয়ার প্যানেলে ক্যামেরাগুলো আমরা ছবি তুলেছি, আমাদের ছবি যে স্যাম্পলসগুলো রয়েছে সেটা আমরা একটু আগে আমাদের যে ক্যামেরা সেকশনে কথা বলছি সেখানে যে দেখে নিন আইডিয়া হয়ে যাবে। এবং এই ফোনটার ওভারঅল যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো সেটা হলো এই ফোনটার UI পারফরমেন্স। মেইনলি অপোভিভোর ফোনগুলো মানুষ কিনে হলো লংজারভিটির জন্য, এটাতে যে অনেক বেশি স্পেসিফিকেশন বা অনেক ফিচার্স থাকে তা কিন্তু না। সো এই ফোনটার UI পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা একদম ল্যাগ ফ্রি পারফরমেন্স পেয়েছি। এক্সট্রিম মাল্টিটাস্কিং করেও কোনো ধরনের কোনো
প্রবলেম ফেস করিনি। সো ওই জিনিসটা অনেক ভালো লেগেছে। এখন হলো সব কথা শেষ কথা, আসলে এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে। মেইনলি যারা অনেক রাফ ইউজ করার জন্য একটা ফোন কিনতে চাচ্ছেন, হালকা গেমিং করেন, টুকটাক ফটোগ্রাফি করেন এবং আপনারা অফিসিয়ালি ফোন নিতেই চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি 15-16 হাজার টাকার মধ্যে ভিভোর এই Y17s এটা একটা নেয়ার মতো ফোন। সো এই হলো আমাদের ভিভো Y17s, অর্থাৎ এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।